ইরান ইসলামিক বিপ্লবের আগে একটা সময় ছিল যখন হিজাব নিষিদ্ধ করা হলো, তারপরে ইসলামিক বিপ্লবের পরে এখন 2022-এ মাসা আমিনিকে কেন্দ্র করে হিজাব না পরার অপরাধে একজনের মৃত্যু থেকে শুরু করে যে আন্দোলন আমরা দেখলাম, সেখানে 500-র বেশি মানুষের মৃত্যুর খবর আমরা দেখলাম। এই যে ইরানের ভেতরে ধর্মকে ব্যবহার করা বা ধর্মীয় রাষ্ট্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার যে প্রয়াস, সেটা কি মানুষের অসন্তুষ্টিতে প্রভাব রাখছে? অবশ্যই। দেখুন, ইরানের দুটো ব্যাপার ঘটছে। একটা হলো ইরানের মানুষ আলী খোমেনির এই স্বৈর শাসনের বিরুদ্ধে গণতন্ত্রের দাবিতে, নাগরিক অধিকারের দাবিতে সংগ্রাম করছে। এটা অনেক দিন ধরেই করছে। আপনি জানেন যে আলী খোমেনি নিজে প্রায় 36 বছর ধরে সুপ্রিম লিডার হয়ে আছে, এবং ওই জনগণের ওই ন্যায্য সংগ্রামকে ব্যবহার করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, ব্রিটেন, এই তিনটা দেশ চাইছে ওইখানে আবার রাজতন্ত্র ফিরিয়ে আনতে। মানে ইরানের আজকের অবস্থা হলো এই দুটি বিপরীতমুখী চাওয়ার সংঘাত আসলে। এবং ইরানে যে এখন যে ন্যায্য বিক্ষোভ চলছে স্বৈরশাসনের বিরুদ্ধে, সেখানে 10 থেকে 15% রাজতন্ত্রপন্থীরাও রয়েছে, এটা অস্বীকার করা যাবে না। কিন্তু ইরানের সংখ্যাগরিষ্ঠ মানুষ, নারী, ছাত্ররা, শিক্ষকরা, ট্রেড ইউনিয়ন কর্মীরা মূলত লড়ছে দেশটিতে ওই জেকে বসে থাকা স্বৈরতন্ত্রের বিরুদ্ধে। আর যুক্তরাষ্ট্র চাইছে রাজতন্ত্র ফিরিয়ে আনতে। কিন্তু ইরানের একটা দুর্ভাগ্যের দিক, এখনকার যে শাসন, সেইটাও অনেকটা একটা রাজতন্ত্রের মতো। দেখুন, আমরা প্রায় দেখি ইরানে প্রেসিডেন্ট নির্বাচন হয়, পার্লামেন্ট নির্বাচন হয়, এগুলো হয় বটে, কিন্তু আসলে ইরানে গণতন্ত্রের নামে একটা প্রহসন চলছে। কীরকম? এই যে পার্লামেন্ট, প্রেসিডেন্ট, দুটোর উপরে একজন সুপ্রিম লিডার আছে। সেই সুপ্রিম লিডারকে কে নির্বাচিত করে? তাকে নির্বাচিত করে অ্যাসেম্বলি অব এক্সপার্ট। অ্যাসেম্বলি অব এক্সপার্টকে কারা নির্বাচিত করে? গার্ডিয়ান কাউন্সিল। গার্ডিয়ান কাউন্সিলকে নির্বাচিত করে কিন্তু আবার সুপ্রিম লিডার। অর্থাৎ এইভাবে উনি নিজে ক্ষমতায় থাকার একটা কাঠামো গড়ে তুলেছেন, এবং এইটা নিয়ম হলো উনি মৃত্যু পর্যন্ত থাকবেন। উনি যতদিন না মারা যাচ্ছেন ততদিন সুপ্রিম লিডার কিন্তু পরিবর্তন হবে না। এরকম একটা শাসন ব্যবস্থায় ওইখানে জনগণ হাঁপিয়ে উঠেছে। কারণ ওইখানে নির্বাচনী ব্যবস্থার নামে, প্রেসিডেন্ট নির্বাচন, মজলিস নির্বাচন, এগুলোর নামে আসলে একটা প্রহসন চলে আর কি। এবং আরেকটা যেটা আমার সহালোচক ন্যায্যতই বলেছেন, যে ইরানে অর্থনৈতিক দুর্দশা চলছে চরম, সেটার জন্য যুক্তরাষ্ট্র দায়ী পুরোপুরি। ফলে একদিকে আমি অর্থনৈতিক দুর্দশা চলছে চরম আমি তা বলি, আমি বলছি আর কি। তো সেটার জন্য যুক্তরাষ্ট্রের অবরোধ দায়ী। বহুকাল ধরে ইরানে বলা যায় 1979 সালে যে বিপ্লব হয়েছিল ইরানে, ওই বিপ্লবের পরের বছর থেকে ইরানে এক ধরনের অবরোধ চলছে, এবং 2018 থেকে এটা চূড়ান্তভাবে চলছে। এবং ইরান অন্যতম খনিজ সম্পদের দেশ হয়েও অর্থনীতি তাদের অনেক বিপর্যস্ত অবস্থা। এখন একদিকে রাজনীতিক স্বৈরতন্ত্রর পাশাপাশি এখন অর্থনৈতিক দুরবস্থার বিরুদ্ধেও সাধারণ মানুষ আন্দোলনে নেমেছে। সেই আন্দোলনকে ব্যবহার করে যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ইসরায়েল ওইখানে একটা পুতুল সরকার বসাতে চায়। এবারের আন্দোলনটা এই কারণে ডিফারেন্ট যে এই যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ব্রিটেন, তারা সেখানে প্রচুর অস্ত্রও ঢুকিয়েছে। ফলে এবারের বিক্ষোভকারীদের আন্দোলন কিন্তু খুব একটা অহিংস নেই। প্রায় 100 জনের মতো সরকারি রক্ষীও মারা গেছে। এখন অস্ত্র ঢোকার ব্যাপারটা কোথা থেকে জানা যাচ্ছে? এইগুলা ওরাই মানে বিভিন্ন সূত্রে খবর আসছে, টুইটারেও পাওয়া যাচ্ছে। এবং রেজা পাহলভির কে ফলো করলে এটা জানা যায়। পাহলভি কিন্তু 1 বছর আগে পর্যন্ত ইরানে অহিংস বিক্ষোভের কথাই বলতেন, কিন্তু গত 1 বছরে উনি বারবার যেভাবে বিবৃতি দিচ্ছেন, তাতে যে কোনো উপায়ে প্রয়োজনে সহিংসভাবেও ইরানের সিটিগুলো দখলের কথা উনি বলছেন। ইসরায়েলের যে ইনভলভমেন্ট ইরানের রাজনীতিতে, এবং ট্রাম্প যেভাবে ভেনেজুয়েলায় আগ্রাসন চালিয়েছেন এবং যেভাবে ইরানে রেজিম চেঞ্জ করতে চাচ্ছেন, এই সব মিলেই টুইটারে নানা সূত্রে এই খবরগুলো আসছে। এবং 100 রক্ষী মারা যাওয়ার যে খবরটা, সেটা তো আসলে সহিংস প্রতিরোধ আন্দোলন ছাড়া সম্ভব না। এইসব মিলিয়ে বলছি। তো এখন এই যে ইরানের নাগরিক স্বাধীনতার অভাব, নাগরিক আন্দোলন, এইটা একটা এখন যে অবস্থাটা দাঁড়াচ্ছে, একটা গৃহযুদ্ধের দিকে মোড় নিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ কারণে। শাহদের উচ্ছেদ করা হলো, সেখানে তো অনেক দল ছিল, এখানে কমিউনিস্ট পার্টি তাদের তুদে পার্টি ছিল। সেখান থেকে যখন এই আজকের ইসলামিক প্রজাতন্ত্রে রূপান্তর ঘটলো, তারপরে এসে আসলে এই যে বিরোধী শক্তিগুলো, সেগুলো কি একেবারেই হারিয়ে গেছে, বা এখন যে বিক্ষোভগুলো দেখা যাচ্ছে বা 22-ও যে বিক্ষোভ দেখা গেছে, সেখানে কি অন্য কোনো রাজনৈতিক শক্তি আসলে দেখা গেছে?
ইরানে এখন যে বিক্ষোভ হচ্ছে সেখানে এটা আসলে কোনো একক দল একক শক্তির নেতৃত্বে হচ্ছে না। এটা হলো সেখানে এবারের বিক্ষোভটা বিশেষ করে অর্থনৈতিক বঞ্চনা, অর্থনৈতিক দুরবস্থার কারণে শুরু হয়। ফলে এখানে বিভিন্ন বাস শ্রমিকরা, বাস মালিকরা, বিভিন্ন ছাত্ররা যুক্ত। আবার 2022 সালের আন্দোলন ছিল মূলত নারীদের নেতৃত্বে। অর্থাৎ সমাজে ওইখানে বিভিন্ন জনগোষ্ঠীর ভিতর যে ক্ষোভ সেটাই দানা বেঁধেছে এবার। এবং এই আন্দোলনকে পুঁজি করে যেটা একটু আগে আমি বলেছি যে যুক্তরাষ্ট্র এখানে একটা রাজতন্ত্র ফিরিয়ে আনতে চায়। ইরানের এই যে অবস্থা সেটা তো 1979 সালের বিপ্লবের কথাও আমাদের স্মরণ করিয়ে দেয়। 1979 বিপ্লব ছিল সার স্বৈরতন্ত্রের বিরুদ্ধে, রাজতন্ত্রের বিরুদ্ধে, এবং সেই আন্দোলনেও সমাজের বিভিন্ন মানুষ, বিশেষ করে তুদে পার্টির নেতৃত্বে বামপন্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। আবার খোমেনি তখন প্যারিসে ছিলেন, খোমেনির সহযোগীরা অর্থাৎ আয়াতুল্লাহরা বা ধর্মীয় নেতৃত্বও তাতে যুক্ত ছিল। কিন্তু যখন বিপ্লব সফল হয় 79 সালে, তখন খোমেনি দেশে ফিরেন অনেক বছর পর, এবং দেশে ফিরে ওইখানে 79 পরে আরেকটা অভ্যন্তরীণ পাল্টা অভ্যুত্থান হয় নীরবেই। সেটা হলো তুদে পার্টিকে এই আন্দোলনের পরিসর থেকে সরিয়ে ফেলা হয়। তুদে পার্টির অধিকাংশ গুরুত্বপূর্ণ নেতৃত্ব সংগঠককে মেরে ফেলা হয়, বাকিদের দেশ ছাড়তে বাধ্য করা হয়। অর্থাৎ ওই আন্দোলনের ভিতর, শাহ বিরোধী আন্দোলনের ভিতর যে বামপন্থীরা ছিলেন তাদেরকে মোটামুটি আন্দোলন থেকে তাড়ানো সম্পূর্ণ হয়ে যায়। এবং তারপর সেখানে একটা ধর্মীয় চরিত্রের সংবিধান তৈরি হয় এবং সেইটা একটা তথাকথিত গণভোটে সেটা পাশও হয়। সেই সংবিধানের আলোকেই এবং আদলেই আজকের ইরানি সরকার। এবং সরকার যে কাঠামোটা, ইরানের সরকারের কাঠামোটা না জানলে আমরা আজকের বিক্ষোভকারীদের বিক্ষোভের কারণটা বুঝতে পারবো না। যেটা একটু আগে আমি বলেছি যে কাঠামোটা এখানে এমনভাবে তৈরি যেখানে আয়াতুল্লাহদের বাইরে, অর্থাৎ ধর্মীয় ব্যক্তিদের বাইরে ইরানের যে অন্য সমাজের অন্য শক্তিগুলো আছে, গণতান্ত্রিক শক্তিগুলো আছে, যারা গণতন্ত্রে প্রত্যাবর্তন করতে চায় বা ভিন্ন মতাবলম্বী আয়াতুল্লাহদের সাথে, তাদের পক্ষে ইরানের রাজনীতিতে প্রবেশের কোনো সুযোগ নাই। এটা একটা উদাহরণই যথেষ্ট। ইরানে কিন্তু কেউ চাইলে কোনো নির্বাচন করতে পারে না। ইরানে কোনো নির্বাচনে প্রার্থী হতে হলে আগে ইরানের সরকার, বিদ্যমান সরকারের তাদের যে গার্ডিয়ান কাউন্সিল আছে তাদের অনুমতির বাছাইয়ের ব্যাপার আছে। অর্থাৎ আপনি নির্বাচনে প্রার্থী হতে পারবেন কি না প্রথমে সেই পরীক্ষা দিতে হবে আপনাকে। ওই পরীক্ষার পরে আসলে আয়াতুল্লাহদের সাথে যারা ভিন্ন মতাবলম্বী তারা আগেই বাদ পড়ে যায়। অর্থাৎ ইরানের যে এখন যারা নির্বাচিত হয় তারা মূলত একই আদর্শের মানুষ। যারা শাসন করে, যারা শাসক হিসাবে এখন আছে, তারা মূলত একই আদর্শের। ফলে ইরানে ওই যে বহুত্বের যে ব্যাপারটা সেইটা নেই। আজকের বিক্ষোভের এই অন্তর্নিহিত কারণটা ঠিক এখানে। এবং ইরানের যারা ভিন্ন মতাবলম্বী তাদের অধিকাংশই দেশের বাইরে।